অবশেষে কেউ একজন সেন্সিবল কথা বললেন মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানকে নিয়ে। সেন্সিবল কথার মূল্য সবসময় থাকে, কিন্তু কে বলছেন অনেক সময় সেইটাও ভীষণ রকমের গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, সময়টাও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিএনপির নেতা ইশরাক হোসেন যখন সাকিব মাশরাফিকে নিয়ে ওই রকম কথা বলেন, তখন এই দুই কিংবদন্তি ক্রিকেটার যারা বাংলাদেশ ক্রিকেটকে এত বছর ধরে সার্ভিস দিয়েছেন, তাদেরকে আবার আমাদের ক্রিকেটে পাওয়ার আশাটা এখন ভক্ত সমর্থকরা হয়তোবা করতেই পারেন। সাকিব আল হাসানের মাঠের ক্রিকেটে, মাশরাফিরটা আসলে এখনও ঠিক মাঠের ক্রিকেটেও তার তিনি খেলবেন না, কিন্তু কোনো না কোনোভাবে ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার সেই প্রত্যাশার জায়গাটা থাকতেই পারে। গত 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, সেইখানটাতে যেই দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সরকার গঠন করতে যাচ্ছে, সেই বিএনপির খুবই প্রভাবশালী নেতা ইশরাক হোসেন, যিনি স্পোর্টসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তার মুখ থেকে ওরকম কথাগুলো যখন আসে, সেইটার তাৎপর্যটা একটু অন্যরকমই হয়ে যায়। দেখুন কি বলেছেন তিনি আজকে আমি দেখছিলাম যে একটা ইন্টারভিউ দিয়েছেন ৭১ টেলিভিশনকে, এবং সেইখানটাতে তিনি যেই কথাটা বলেছেন সেটা খুবই সিম্পল কথা, এবং খুবই সিম্পলি ভাবলে ওইভাবেই ভাবা যায়। তিনি বলেছেন সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা এরা বাংলাদেশের ক্রিকেটার, যেন-তেন ক্রিকেটার নয়, আমাদের দেশের অ্যাসেট। এই মাশরাফি সাকিব গণহত্যায় জড়িত, এটা তিনি বিশ্বাস করেন না। আচ্ছা, এটা কি আপনি বিশ্বাস করেন যে মাশরাফি সাকিব তারা গণহত্যায় জড়িত? হ্যাঁ, তারা একটা রাজনৈতিক দলের অংশীদার। তারা ওই রাজনৈতিক দল আওয়ামী লীগের হয়ে সংসদ নির্বাচন করেছেন, তারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, কিন্তু তারা গণহত্যায় জড়িত। এবং ইশরাক যেটা বলছেন যে তার বিশ্বাস হয় না, আমার ধারণা এইটা যদি না আপনার অন্য কোনো রকম এজেন্ডা থাকে, অবশ্য ওই এজেন্ডা যাদের ছিল 12ই ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে, তারা আবার এখন একটু চুপচাপ হয়ে গেছেন, তাহলে এটা আমার ধারণা সাধারণ মানুষ কেউই বিশ্বাস করবেন না যে মাশরাফি সাকিব গণহত্যায় জড়িত। এবং ইশরাক সঙ্গে সঙ্গে এই কথাটাও বলেছেন যে আমার এটা বিশ্বাস হয় না যে তারা এই গণহত্যার কোনো অর্ডার ক্যারি করেছেন, অর্থাৎ সাকিব মাশরাফিকে কেউ বলছেন যে এই তোমরা গণহত্যা করো, এবং সাকিব মাশরাফি গণহত্যা করতে নেমে পড়লেন। এটা কি হয় নাকি? আবার ইশরাক হোসেন ওই কথাটাও বলেছেন যে অর্ডার ক্যারি করেছেন সেটা যেমন বিশ্বাস হয় না, তেমনি এই মাশরাফি সাকিবরা বন্দুক হাতে নেমে যেয়ে হত্যা করেছেন এইটাও তার বিশ্বাস হয় না। একমাত্র বদ্ধ উন্মাদ ছাড়া এটা ভাই কারোই বিশ্বাস হবে না, বিশ্বাস হওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, বাংলাদেশে একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। সেই পট পরিবর্তনের জের ধরে কোথায় কি হয়েছে, কতদূর পর্যন্ত ঘটনা চলে গিয়েছে সেইটা আমরা জানি। আওয়ামী লীগের ওই যেই দলটা তখন সরকারে ছিল, তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। সর্বশেষ যে নির্বাচন হলো, সেই নির্বাচনেও তো আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারেনি, এবং সেই নির্বাচনেই একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। আমার এটা রাজনৈতিক আলোচনা না, কিন্তু যেহেতু এর সঙ্গে রাজনীতির একটা যোগসূত্র রয়েছে, সেই জন্যই আমি আসলে এই কথাগুলো বলছি। এখন ওইটার জের ধরে আপনি দেখেন যে মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সফলতম ক্যাপ্টেন, বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি তরুণের যিনি আদর্শ অনুপ্রেরণা, তিনি এই ১.৫ বছর সময় ধরে লোকচক্ষুর অন্তরালে রয়েছেন। সাকিব আল হাসান, যিনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার, নিঃসন্দেহে তিনি দেশে ফিরতে পারছেন না, এবং তার দেশে ফেরা নিয়ে কত রকম নাটকীয়তা হয়েছে। ওই ৫ই আগস্ট পরবর্তী সময়েও কিন্তু তিনি বাংলাদেশের জার্সি গায়ে খেলেছেন, পাকিস্তানে খেলেছেন, ভারতে খেলেছেন। যখন তিনি দেশে আসবেন, দেশে এসে শেষ একটা টেস্ট ম্যাচ খেলার ইচ্ছা পোষণ করেছেন, এবং তখনকার সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এখনও সরকার বটে, এখনও তাদের সময়টা আর এই যদি একদিন রয়েছে, তারপরে শেষ হয়ে যাবে, তারা ওই অনুমোদনটা দিয়েছিল সাকিবের দেশে আসার, যেই কারণে সাকিব ওই আমেরিকা থেকে পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে দুবাই পর্যন্ত চলে এসেছিলেন বাংলাদেশে আসার উদ্দেশ্যে। কিন্তু তারপরেই রেড সিগন্যালটা গ্রিন সিগন্যালটা ইনফ্যাক্ট রেড সিগন্যাল হয়ে গেল, সাকিব আর আসতে পারলেন না, এবং সাকিব আর বাংলাদেশের জার্সিতে খেলতে পারলেন না। এখন কিছুদিন আগে যেই ঘটনাটা ঘটেছে, ওইটা আসলে একটা ব্লাফ, ওইটা আসলে একটা নেহায়েত ভণ্ডামি। যে কি,
সাকিবকে বাংলাদেশের জার্সিতে আবার খেলানোর ব্যাপারে আমাদের ক্রিকেট বোর্ড আগ্রহী, তারা সিলেকশন প্যানেলকে সেরকম নির্দেশ দিয়েছে। এখন সরকারের সঙ্গে যোগাযোগের দায়িত্বটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাইকে দেওয়া হয়েছে। কোন দিন থেকে এটা বলেছিলেন? এইটা প্রেস কনফারেন্সে অযাচিতভাবে বলে দেওয়া হলো। অযাচিত মানে নিজেরাই সেদে সেদে বলে দিয়েছেন, বোর্ডেও নিজেরাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যেই দিন বাংলাদেশের টি-20 বিশ্বকাপ খেলাটা শেষ হয়ে গেল আনুষ্ঠানিকভাবে। ভাই, দৃষ্টিটা ঘোরানোর জন্য, এই ডাইভারশনের জন্য তারা এই কাজটা করেছেন। আমি এখন 500% নিশ্চয়তা দিয়ে বলতে পারি, আমিনুল ইসলাম বুলবুল ভাই কি সরকারের এই উচ্চ পর্যায়ের সঙ্গে গত কিছুদিনে আলোচনা করেছেন যে না, সাকিবকে দেশে ফেরানোর ব্যাপারে কি কি করা যায়? বুলবুল ভাই কার কার সাথে আলোচনা করেছেন আমাকে বলেন তো। মানে এই ঘটনাটা ঘটেছে 24শে জানুয়ারি, আজকে আমরা কথা বলছি 15ই ফেব্রুয়ারি। এই যে প্রায় 3 সপ্তাহ হলো, এই 3 সপ্তাহ বুলবুল ভাই কাদের কাদের সঙ্গে কথা বলেছেন বোর্ড থেকে যে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে সাকিবকে দেশে ফেরানোর ব্যাপারে? আমার সিরিয়াস ডাউট রয়েছে। ওইটা শুধুমাত্র তখন দৃষ্টিটা অন্যদিকে ঘোরানোর জন্য বলছেন, এবং তখনই আমি বলেছিলাম যে ভাই, এটা পুরোটা নির্ভর করছে যে জাতীয় নির্বাচন হবার পরে কারা সরকার গঠন করে এবং সেই সরকারের মনোভাবটা কি এই সাকিব আল হাসানের ব্যাপারে, তার উপরে এটা নির্ভর করছে। যখন 12ই ফেব্রুয়ারি সেই নির্বাচনে এখন বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করেছে এবং সেই বিএনপির একটা ভীষণ প্রভাবশালী নেতা ইশরাক হোসেন যখন এরকম কথাবার্তা বলছেন, তখন কিন্তু সেটা আশাবাদী করে যে সাকিব আল হাসান মার্চে পাকিস্তানের বিপক্ষে সিরিজে বাংলাদেশের মাটিতে আসবেন, বাংলাদেশের জার্সি গায়ে আবারও তিনি খেলবেন। কেননা ইশরাক এটা বিএনপির নীতি নির্ধারক পর্যায়ের খুবই প্রভাবশালী একজন নেতা। তার বাবা সাদেক হোসেন খোকা, তিনিও খুবই প্রভাবশালী ছিলেন। সাদেক হোসেন খোকা ভাই তিনি তো আসলে আমাদের স্পোর্টস মিনিস্টারিতে ছিলেন। ক্রিকেট বোর্ডেও ইশরাক হোসেনের আশা নিয়ে গুঞ্জন ছিল, যদিও ইন্টারভিউতে তিনি বলেছেন যে না, বোর্ডে আসার মতো সময় তার নেই, এটা ফুল টাইম যারা সংগঠক রয়েছেন ক্রিকেটের সঙ্গে থাকবেন তারাই এটা করুন, তিনি আসলে ফুল টাইম পলিটিক্সটাই আসলে করতে চান। কিন্তু তিনি যখন এই কথাগুলো বলেন, আই এম শিওর যে এই আলোচনাটা বিএনপির কোনো না কোনো পর্যায়ে সেই আলোচনা হয়েছে বলে এই মেসেজটা আজকে ইশরাক হোসেন ভাই তিনি এইভাবে হচ্ছে গিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় 71 টিভির সাথে তিনি যখন কথা বলছেন সেই কথাটা তিনি আসলে বলছেন দিচ্ছেন। এবং একই সঙ্গে তিনি এটাও বলেছেন যে তাদের বিপক্ষে যদি অন্যান্য মামলা থাকে, মানি লন্ডারিং মামলা বা অন্যান্য মামলা যেটা সাকিব আল হাসানের ক্ষেত্রে আছে, সেইগুলোকে হচ্ছে গিয়ে কিভাবে কি করা যায়, যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া যায়, ওইটা আমি মনে করি আন্ডারস্ট্যান্ডেবল। এবং সেইটা আসলে করা সরকারের যদি সেই জায়গাটা থাকে, অন্যান্য জায়গায় যদি এরকম প্রবলেম থাকে সেই প্রবলেম সলভ হবে। কিন্তু তাই বলে দেশের হয়ে খেলতে পারবেন না সাকিব, তাই বলে মাশরাফি বিন মুর্তজা তাকে আসলে লোকচক্ষুর অন্তরালেই থাকতে হবে, তার আর অপরাধটা কি? তারা একটা রাজনৈতিক দলের অংশ ছিলেন, সেই রাজনৈতিক দলের সংসদ সদস্য তারা ছিলেন, কিন্তু সেই দলের যেই অপরাধের কথা তাদেরকে বলা হচ্ছে, যেই মামলা টামলার মধ্যে তাদেরকে জড়িয়ে ফেলা হয়েছে, যে গণহত্যার মামলার আসামি সাকিব আল হাসান, গণহত্যার মামলার আসামি মাশরাফি বিন মুর্তজা, এইটা কি আসলে বিশ্বাসযোগ্য? এটা কি আসলে হয়? আজকে ইশরাক হোসেন যেই কথাগুলো বলেছেন সেইটা আমি তাই মনে করি তিনি যথার্থ গণমানুষের নেতা হিসাবে গণমানুষের কথাগুলোই আসলে বলেছেন। বাংলাদেশে একটা মানুষও আমি জানি যে, আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি যে বিশ্বাস করে না যে সাকিব মাশরাফিরা গণহত্যায় জড়িত ছিল এবং তারা অর্ডার ক্যারি করেছে, অথবা তারা নিজেরা বন্দুক হাতে নেমে গণহত্যা করে ফেলেছে, মানুষকে খুন করে ফেলেছে। এটা কি হয় নাকি? এটা আসলে হয় না। কিন্তু সেই কথাটা বলার মতো অবস্থাও আসলে কারো ছিল না। গত এই 1.5 বছরে কেউ সেটা বলতে পারেনি। বিভিন্ন সময় তাদের কথা বলা হয়েছে, কিন্তু সেই কথাটা বলা হয়েছে বেসিক্যালি আসলে হয় ডাইভারশনের জন্য অথবা ফুটেজ খাওয়ার জন্য, একটু জনপ্রিয় হবার জন্য। ওই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে সাকিব আল হাসানের যে একবার টক্কর লেগে গেল, ততক্ষণে তো ওই তৎকালীন যে ক্রীড়া প্রতিমন্ত্রী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার অবস্থান তো নড়বড়ে হয়ে গেছে, তার বিভিন্ন দুর্নীতির অনেক কিছু খবর তো বেরিয়ে গেছে। ফলে তখন আবার সাকিবের পালে হাওয়াটা লেগেছিল। তখন কেউ কেউ এটার কথা বলেছেন বটে, কিন্তু সেইটা জনপ্রিয়তার পালে হাওয়া দেওয়ার জন্যই তারা বলেছেন, কিন্তু এরকম সেন্সিবল কথাটা বলেননি। ফলে আমার কাছে মনে হয় যে ইশরাক হোসেন তিনি অ্যাপারেন্টলি তিনি শুধুমাত্র ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট, যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে তিনি ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের একজন কাউন্সিলর ছিলেন। এবং আমরা দেখেছি যে ওই নির্বাচনকালীন সময়ে এই যে তামিম ইকবালদের সঙ্গে একবার একটা স্টেজও তিনি শেয়ার করেছিলেন। পরবর্তীতে অবশ্য তাকে আর সেভাবে দেখা যায়নি। কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশের ক্ষেত্রে রাজনীতির যে মেরুকরণের জায়গাটাতে আমরা এসে দাঁড়িয়েছি, সেইখানটাতে আমার কাছে মনে হয় যে ইশরাক হোসেনের এই কথাগুলোর আলাদা গুরুত্ব রয়েছে, আলাদা তাৎপর্য রয়েছে। এই কথাটাকে অনেকেই হয়তো বলতে পারছিলেন না, বা বললেও হয়তো বা প্রকাশ করতে পারছিলেন না। এখন যখন বিএনপির একজন প্রভাবশালী নেতা এরকম কথা বলেন, বিএনপি যখন
সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে, তখন প্রবাবলি সাকিব এবং মাশরাফির বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার জায়গাটা অন্ততপক্ষে উন্মুক্ত হয়। সাকিব আল হাসানের ক্ষেত্রে পাকিস্তানের বিপক্ষে পরের মাঝে যে আমাদের সিরিজ রয়েছে সেইখানে খেলার, মাশরাফির ক্ষেত্রে হয়তো কোনো না কোনোভাবে ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার, সেগুলো আসলে মানে পরের ব্যাপার। কিন্তু অ্যাটলিস্ট সেটা হোক বা না হোক, কেউ তো অন্তত সেন্সিবল কথাগুলো বললেন। অতএব এখন সেই সেন্সিবল কথাগুলো বিশ্বাস করার মতো বা ওই কথাগুলো চর্চা হবার মতো একটা জায়গা তৈরি হলো যে সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা তারা রাজনীতিটাই করেছেন, তারা গণহত্যায় জড়িত ছিলেন না, তারা মানুষ হত্যার অর্ডার ক্যারি করেননি, তারা বন্দুক হাতে নিয়ে রাস্তায় নেমে পড়ে মানুষ হত্যা করেননি। বাংলাদেশ ক্রিকেটের এইরকম দুইজন কিংবদন্তির যদি ক্রিকেটের সঙ্গে আবারও সংশ্লিষ্ট হবার যে কোনো ক্যাপাসিটিতেই হোক, সেই সুযোগটা যদি আসে আমাদের ক্রিকেটের এখনকার এই ভীষণ এক ঘোরতর দুঃসময়ে, সেই সুযোগটা বাংলাদেশ ক্রিকেটের কাজে লাগানো উচিত বলেই তো আমি অন্ততপক্ষে মনে করি। আপনি কি আমার সঙ্গে একমত হবেন না? বলুন তো দেখি।